আর কখনো বলবেন না রংপুর দখল করে নেব। আপনারা যখনই বলবেন রংপুর দখল করব, আমরাও বলবো ক্যালকাটা দখল করব। আগের দিন শেষ, এখন নতুন জমানা শুরু। এখন দাসীদের রাজত্ব নাই বাংলাদেশে। এই দাসীরা আর কখনো বাংলাদেশে শাসন করবে না। আজকে রংপুরবাসী কি মেসেজ দিচ্ছে পুরো বাংলাদেশকে? এত বৈরী আবহাওয়ার মধ্যেও জালেমদের পেটে প্রচন্ড ক্ষুধা থাকবে, কিন্তু বাংলাদেশের মুক্তিকামী আবু সাইদ মুগ্ধরা সেই লক্ষণ সেনদেরকে খাবার খেতে দেবে না। আই হ্যাভ আ প্ল্যান শুনতে চাই না, তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন দেখতে চায়। সেটা যদি করতে না পারেন, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আমরা 11 দলীয় ঐক্য কাঁধে কোদাল তুলে নিয়ে ওই তিস্তা পরিকল্পনার কাজ শুরু করে দেব ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির যেই ফুলের বাগান, এই বাগান ধ্বংসের জন্য একজন সালাউদ্দিন আহমেদই যথেষ্ট। কিন্তু বাংলাদেশের মানুষেরা পুরনো ফর্মুলার তত্ত্বাবধায়ক সরকার না, নতুন ফর্মুলায় জুলাই সনদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার দেখতে চায়। রংপুর কিনে নেব বা দখল করে নেব, যেন তোদের বাপের দেশ। হ্যাঁ, এটা কি ইয়ে পাইছো, মগের মুল্লুক পাইছো? আরে বেটা, আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি। হাসি তামাশা করো না, পরনে ধুতি থাকবে না। তারেক রহমান পৃথিবীর কোন দেশ থেকেই কোনো ধরনের সাহায্য পাবে না। আমি সশ্রদ্ধ চিত্তে আপনাদেরকে অভিনন্দন জানাই। আপনারা বৃষ্টির কারণে মাঠ ছেড়ে চলে যাননি, আর আপনাদের তরুণ নেতৃবৃন্দ তারা স্টেজ ছেড়ে আপনাদের সাথে মাঠে গিয়ে বসেছেন। আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাই, কারণ আপনারা পারবেন। বৃষ্টি কিসের, গুলি বৃষ্টি কি সে পাত্তা দেয়নি। আসসালামু আলাইকুম। আজ বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলীয় জোটের রংপুর বিভাগীয় সমাবেশ ছিল। সেখানে বৃষ্টির ভিতরে ভিজে ভিজে হাজার হাজার মানুষ সেই সমাবেশে যোগ দিয়েছেন। সুপ্রিয় দর্শক, সমাবেশে বক্তব্য দিয়েছেন 11 দলের জাতীয় নেতৃবৃন্দ। আমরা জাতীয় নেতৃবৃন্দের বক্তব্যগুলো শুনে আসব। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 দলীয় ঐক্য আয়োজিত রংপুর বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, 11 দলীয় ঐক্যের সর্বস্তরের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইরা এবং দেশপ্রেমিক জনগণ, আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ, কিন্তু দেশটা ভালো নাই। এই রংপুর বিভাগ নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। ষড়যন্ত্র হচ্ছে ওই হিন্দুস্তান থেকে। তারা তাদের মানচিত্রে আমার রংপুর বিভাগকে সংযুক্ত করতে চায়। আজকের এই বিভাগীয় সমাবেশ থেকে ওই আধিপত্যবাদী শক্তিকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমার রংপুর বিভাগের দিকে চোখ তুলে তাকালে আপনাদের ওই 7 সিস্টারকে বেগে গুড়া গুড়া করে দেওয়া হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, এটা আমার সেই প্রিয় রংপুর বিভাগ। আমি রংপুর বিভাগের সন্তান, যেই রংপুর বিভাগ যুগে যুগে সব সময় অবহেলিত ছিল আছে। এই রংপুর বিভাগের যে সকল চিনি কল ছিল, ভারত থেকে চিনি আমদানি করার জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনা বন্ধ করে দিয়েছিল। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে আমার রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, পঞ্চগড়ের চিনি কল খোলার কোনো ব্যবস্থা নেয় নাই। ভারতকে সন্তুষ্ট করার জন্য সীমান্তবর্তী এলাকা লালমনিরহাট, ঠাকুরগাঁওয়ের বিমানবন্দর উদ্বোধনের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। আর ওই তিস্তা মহাপরিকল্পনার কথা কি বলবো, খালি কানে শুনতে পাই, করব, করছি, হবে, হচ্ছে। আই হ্যাভ আ প্ল্যান। পরিকল্পনা শুনতে চাই না, আই হ্যাভ আ প্ল্যান শুনতে চাই না। তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন দেখতে চায়। সেটা যদি করতে না পারেন, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আমরা 11 দলীয় ঐক্য কাঁধে কোদাল তুলে নিয়ে ওই তিস্তা পরিকল্পনার কাজ শুরু করে দেব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, এই সেই রংপুর
যেই রংপুরে আবু সাইদ দুহাত প্রসারিত করে বুক পেতে দিয়েছিল, রক্ত দিয়েছিল, সেই দৃশ্য দেখেই সারা বাংলাদেশ জেগে উঠেছিল। তারপরের ইতিহাস আপনারা জানেন, জুলাই গণঅভ্যুত্থান জানেন, চুরি করা ম্যানেজ ভোটের ইতিহাস জানেন, ক্ষমতায় যারা এসেছে তাদের জুলাইয়ের সাথে বেইমানিকেও জানেন। কথাবার্তা পরিষ্কার। আবু সাইদের শহর থেকে 11 দলের পক্ষ থেকে ঘোষণা দিয়ে যাচ্ছি, গণভোটের গণরায় আদেশে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আর যদি সেটা না হয়, বিপ্লব অনিবার্য। প্রস্তুত আছেন? স্লোগান ধরেন, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, নারায়ে তাকবীর। দেখা হবে বিপ্লবে, দেখা হবে বিজয়ে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশের অন্যতম সাহসী কণ্ঠস্বর, আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সম্মানিত সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বাস ঠিক আছে ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, আজকের এই মহাসমাবেশের সম্মানিত প্রধান অতিথি, জাতীয় সংসদের সম্মানিত বিরোধী দলীয় নেতা, জাতীয় নেতৃবৃন্দ, আজকের এই বর্ষা বিপ্লবের দ্বিতীয় বার্ষিকীতে বৃষ্টিস্নাত রংপুরবাসী। ইতিহাস কি বলি অতীতের গল্প নাকি বর্তমানের আয়না? 1969, 1990 এবং 2024 সালের ক্যালেন্ডারের পাতায় এই তিনটি ভিন্ন বছর বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক মানচিত্রকে চিরতরে বদলে দিয়েছে। বিভিন্ন দশক, ভিন্ন প্রজন্ম, কিন্তু রাজপথের দাবি আর দ্রোহের ভাষা যেন এক অদ্ভুত অন্তরালে এসে মিশেছে। 2024 সালের জুলাইয়ের তপ্ত দিনগুলো কি আমাদের 1990 সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনের কিংবা 1969-এর ঐতিহাসিক গণঅভ্যুত্থানের কথাই কি মনে করে দেয় না? ফ্রান্স নিউজ 2M এ আপনাদের সাথে আছি আমি আরজি নীরব আহমেদ। বাংলাদেশের ইতিহাসের যখনই সাধারণ মানুষের ক্ষোভ। ইংরেজি ডিপার্টমেন্ট 12 স্টুডেন্ট। তো আমাদের এখানে যে ঝামেলাটা হয়েছে, এখানে অ্যাকচুয়ালি আমাদের কর্মসূচি ছিল অবস্থান কর্মসূচি। আমাদের উদ্দেশ্য ছিল আমরা মডার্নে গিয়ে অবস্থান করব, কিন্তু আমাদের যে এখানে ছাত্র সংগঠন আছে তারা আমাদের আগেতেই জানিয়ে দিয়েছিল যে অবস্থান, ছাত্রলীগ ছিল এখানে, তো ওরা আমাদের জানিয়ে দিছে যে এখানে হচ্ছে কোটা ব্যবস্থা কিছু সংখ্যক অনগ্রসর জনগোষ্ঠীর জন্য এটা সাংবিধানিক অধিকার, কিন্তু 18-এর পরিবর্তে যেটা করা হয়েছিল এখানে এখানে আমরা সাধারণ শিক্ষার্থীরা আমরা এখানে শঙ্কিত আছি। তো আমরা চাচ্ছি, সাধারণ শিক্ষার্থীরা চাচ্ছি যাতে আমাদের এই ব্যাপারে আমাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয়। রাজপথে আশ্রয় পড়েছে, তখনই তৈরি হয়েছে নতুন কোনো সমীকরণ। আজ আমরা কোনো তাৎক্ষণিক সংবাদ দিচ্ছি না, বরং ইতিহাসের একটি গভীর মনস্তাত্ত্বিক এবং রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছে। আমাদের আজকের বিশেষ সম্পাদকীয় প্রতিবেদনে জুলাইয়ের নদীর হাওয়া 24, 90, 69 কেন এই তিন সময়কে ইতিহাসের এক সুতোই বাঁধছেন বিশ্লেষকেরা? কি ছিল এই তিন আন্দোলনের মূল চালিকা শক্তি? বিস্তারিত থাকছে আমাদের আজকের বিশেষ আয়োজনে। 2024 সালের জুলাইয়ের মাসটি বাংলাদেশের সমসাময়িক ইতিহাসের একটি জলবিভাজন রেখা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে পরবর্তী সময়ে রাষ্ট্র সংস্কারের দাবি রূপ নেয় এই আন্দোলনটি ছিল পুরোপুরি ব্যতিক্রমী। নতুন প্রজন্মের নেতৃত্ব এই আন্দোলনের কেন্দ্র ছিল জেনজি।
বা ডিজিটাল যুগে তরুণরা প্রথাগত রাজনীতির বাইরে ঘিরে সম্পূর্ণ স্বতঃস্ফূর্তভাবে তারা এই আন্দোলনের হাল ধরে। প্রযুক্তির ব্যবহার, ফেসবুক, টুইটার কিংবা মেসেজিং অ্যাপের মাধ্যমে আন্দোলনকারীরা যেভাবে মুহূর্তের মধ্যে সারা দেশে তথ্য বা কৌশল ছড়িয়ে দিয়েছে তা ছিল নজিরবিহীন। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ বুক পেতে দেওয়ার দৃশ্যটি কেবল একটি ভিডিও ক্লিপ ছিল না, এটি ছিল 24 আন্দোলনের সবচেয়ে বড় প্রতীক, যা সাধারণ মানুষকে ঘরের বাইরে টেনে এনেছিল। বিশ্লেষকদের মতে 2024 সালের আন্দোলনটি কেবল ক্ষমতার পরিবর্তন ছিল না, এটি ছিল বছরের পর বছর ধরে জমে থাকা সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে একটি মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। ইতিহাসের আয়নায় 1990-1969 মিল সেখানে স্পষ্ট। ফ্রান্স তিমোজের এই বিশেষ বিশ্লেষণে আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই তবেই দেখব 24 এই হাওয়ার উৎস আসলে অনেক গভীর থেকে আসছে। 1990-1969 আন্দোলনের সাথে এই রাজনৈতিক ও সামাজিক বিলগুলো এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ থাকছে না। 1990 স্বৈরাচারী বিরোধী আন্দোলন দীর্ঘ 9 বছরের সামরিক শাসনের বিরুদ্ধে 1990 সালে যেখানে এদেশে ছাত্র জনতার ঐক্যবদ্ধ হয়েছিল, তার সাথে 2024 জুলাইয়ের রয়েছে গভীর সাদৃশ্য। ঐক্যের শক্তি 90 সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ যেভাবে সব মত পার্থক্য তুলে এক হয়েছিল, 24 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঠিক একইভাবে সাধারণ শিক্ষার্থীদের একটি বিভিন্ন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। ডক্টর মিলন এবং আবু সাইদ 1990 সালের 27 নভেম্বর ডক্টর শামসুল আলম মিলনের আত্মত্যাগ যেখানে আন্দোলনকে চূড়ান্ত বিজয়ের দিকে নিয়ে যায়, 2024 এই জুলাইয়ের ঠিকই একইভাবে আবু সাইদ এবং মীর মুগ্ধের আত্মত্যাগের পুরো আন্দোলনকে এক অপরাজিত শক্তিতে পরিণত করে। 1969 গণ অভ্যুত্থান বাঙালি জাতীয়তাবাদের বিকাশে 1969 সালের গণ অভ্যুত্থান ছিল স্বাধীন বাংলাদেশের এক আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর। আইয়ুব খানের শাসনের বিরুদ্ধে সেই আন্দোলনও গড়ে উঠেছিল ছাত্রের হাত ধরেই। আসাদের রক্ত এবং 1969 সালের 20 জানুয়ারি ছাত্র নেতা আসাদুজ্জামানের মৃত্যু তৎকালীন পূর্ব পাকিস্তানকে এক গণবিক্ষোভের সাগরে পরিণত করেছিল। লৌহমানব আইয়ুব খানকেও শেষ পর্যন্ত পদত্যাগ করতে হয়েছিল। অধিকারের লড়াই 1969 11 দফা যেমন ছিল শোষণের বিরুদ্ধে অধিকারের ইস্তেহার, 24 জুলাইয়ের চেতনাও ঠিক তেমনই এক বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার। 3 গণ অভ্যুত্থানের তুলনামূলক ইতিহাসের এই 3 বড় বাঁককে আরো স্পষ্টভাবে বোঝার জন্য নিচের সারণীটি দেখব। 1969 গণ অভ্যুত্থানের ছাত্র শ্রমিক লীগ শ্রেণীর যৌথ আন্দোলন, শহীদ আসাদ এবং শহীদ মতিউর, আইয়ুব খানের পতন হয় 1970 নির্বাচন। 1990 আন্দোলন ছাত্র ঐক্য মূলধারা রাজনৈতিক দল, শহীদ ডক্টর মিলন এবং নূর হোসেন, এরশাদ শাসনের পতন ও সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন। 24 জুলাইয়ের বিপ্লব, সাধারণ শিক্ষার্থী, জেনজি এবং আমজনতা, শহীদ আবু সাইদ ও শহীদ মুগ্ধ। দীর্ঘদিনের রাজনৈতিক কাঠামোর আমূল পরিবর্তন বা সংস্কারের সূচনা। কেন একে জুলাইয়ের নদী বলা হচ্ছে? রাজনৈতিক তা অনেকে বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশের গণ আকাঙ্ক্ষা একটি বহমান নদীর মতো। নদী যেমন তার চলার পথে কোনো কৃত্রিম বাধ্য সহ্য করে না, এক সময় সেই বাঁধ ভেঙে নিজের গতিপথ তৈরি করে নেয়। এই ধরনের এই দেশের মানুষের স্বাধীনতা সাম্যের চেতনাও ঠিক তেমন। 1969 সালে যে নদী আইয়ুব শাহের বাঁধ ভেঙেছিল, 1990 সালে তা এরশাদ সরকারের পতন নিশ্চিত করে। আর 2024 সালের জুলাই মাসে সেই একই নদী এক নতুন তীব্রতায় জেগে ওঠে, যার হাওয়া এখনো রাষ্ট্রের সংস্কারের প্রতিটি স্তরের অভূত রয়েছে। ইতিহাসে আমাদের শেখায় যে শাসকেরা অনেক সময় জনপদের ভেতরে এই হাওয়াকে বুঝতে ভুল করেন। 1969, 1990, 2024 প্রতিটি আন্দোলনে প্রমাণ করছে যে এই দেশের তরুণ সমাজ যখন কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় তখন ক্ষমতার কোনো দেওয়ালই চিরস্থায়ী হয় না। 24 জুলাইয়ের এই হাওয়া বাংলাদেশকে এক নতুন অধ্যায়ে দাঁড় করিয়েছে। তবে 1969, 90 পরে যে গণতান্ত্রিক বা অর্থনৈতিক বৈষম্যহীন সমাজের স্বপ্ন মানুষ দেখেছিল তা পুরোপুরি বাস্তবায়ন করা হয়নি। 24 এই নতুন বাংলাদেশ কি পারবে অতীতের সেই অধুরা স্বপ্নগুলোকে বাস্তব রূপ দিতে, নাকি ইতিহাস আবারও নতুন মোড় নেবে? সেই উত্তর লুকিয়ে আছে সময়ের হাতে।
রান্স নিউজের বিশেষ সম্পাদকীয় বিশ্লেষণে আজ এখানে শেষ করছি। আমাদের প্রতিবেদনটি আপনার মতামত কেমন হয়েছে জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করুন। ঢাকা থেকে আমি আরজে নীরব আহমেদ রান্স নিউজের পক্ষ থেকে এখানে রাখছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।